ডাক্তার রাকিবুল হাসান, অতি রাজনীতি যেটা মনিরা শারমিন বললেন যে এটা আসলে যারা প্রথাগত রাজনীতিবিদ বা আমরা যদি বলি প্রবীণ রাজনীতিবিদ তাদের সঙ্গে কি আসলে এখনকার সময়ের যারা তারুণ্য মূলত এরাই তো ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে? এখন দিচ্ছে না, তাও তো দিচ্ছে, কিন্তু আমি আপনি যদি আচ্ছা, কিন্তু এখন যে দিচ্ছে আপনি সেই শতাংশটা কত? আপনি যদি সরকারের দিকে তাকান, এটি বরঞ্চ আমাদের বাস্তবতা যে আপনি সরকারের যদি আপনি মন্ত্রিসভার দিকে তাকান, সব দিকেই থাকান, কিন্তু এই যাদের কথা নিয়ে আমরা আলোচনা করছি যে তারুণ্য, তাদের আসলে কয়জন মন্ত্রিসভায় আছেন? কারণ আমরা তো দেখি আমাদের যারা বিভিন্ন যুব দল বলি বা যুব সংগঠন বলি, সেখানেও যারা নেতৃত্বে থাকেন তাদের বয়স কত, ছাত্র সংগঠনে যারা থাকেন তাদের বয়স কত। সুতরাং ওই হিসাব করলে হবে না। আমি বলছি যে এই যারা আপকামিং, যারা সামনের দিকে আসলেই নেতৃত্ব দেবে, তাদের সঙ্গে কি এক ধরনের মনস্তাত্ত্বিক একটা ব্যবধান আছে, মানে বুঝতে শুনতে? দেখুন, পলিটিক্স এমন একটা জায়গা, সেখানে হচ্ছে কেউ কখনো কাউকে জায়গা ছেড়ে দেয় না। এবং পলিটিক্সের জায়গাটা হচ্ছে আপনার যোগ্যতা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, লিডারশিপ সব কিছুর পরও আপনাকে এই জায়গাটা নিজে খুঁজে নিতে হয়। এটা হচ্ছে পলিটিক্যাল একটা নির্ধারণ বাস্তবতা। এটা প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, ইভেন আমাদের মানে সাউথ এশিয়ান কালচারাল যে পলিটিক্স, টু সাম এক্সটেন্ট ডাইনেস্টি পলিটিক্সের যে কালচার, সেখানে আপনি দেখবেন এখানে বারবার এমপি ছেলে এমপি হয়, মন্ত্রী ছেলে মন্ত্রী হয়, এমপি মন্ত্রী মারা গেলে তার বউ হয়, বাচ্চা হয়, ছেলে হয়, মেয়ে হয়, হোয়াট এভার যাই হোক না কেন। তো আমি একটু তাত্ত্বিক আলোচনায় যাই। ধরেন যেহেতু এই আলোচনাগুলো কেন আসছে, ধরেন গণ অভ্যুত্থানের 2 বছর পরে একটা পলিটিক্যাল পার্টি জন্ম হয়েছে, সে পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে আছে, তাদের আলোচকরাও বিভিন্ন জায়গায়, আমার সাথে একজন আলোচক আছেন। তো এই কারণে তো আলোচনাগুলো বারবার আপনারা আনতেছেন। যদি কথা আজকে যে এনসিপি একটা পার্টি গঠন না হতো, একটা গণ অভ্যুত্থান না হতো, তাহলে এই আলোচনাগুলো আসতো না। বাট যেহেতু গণ অভ্যুত্থান ঘটে গেছে, গণ অভ্যুত্থানের পর অনেক ঘটনা ঘটে গেছে। আমি একটু একাডেমিক আলোচনায় যাই। ফরাসি ইতিহাসবিদ অ্যালেক্সিস দ্য তোকবিল, তার একটা বই আছে 1856 সালে প্রকাশিত হয়েছিল, দ্য ওল্ড রেজিম অ্যান্ড দ্য রেভলিউশন কেন্দ্রিকে। তো সেখানে তিনি দেখিয়েছিলেন যে একটা টার্ম ইউজ করেছেন, রেভলিউশন অফ দ্য রাইজিং এক্সপেকটেশন, মানে গণ অভ্যুত্থানের পরে অনেক নতুন নতুন চাওয়া তৈরি হয়, কিন্তু বাস্তবতা সেগুলোকে ফিল আপ করতে পারে না। তো যখন বাস্তবতা সেগুলোকে ফিল আপ করতে পারে না, এই যে মনে হচ্ছে যে তরুণরা কালকে ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতার রাষ্ট্র চালাচ্ছে, প্রবীণরা চলে যাচ্ছে, কিন্তু রাষ্ট্র তো আসলে সব একটা ব্যালেন্সিং অ্যাক্ট। তো এটা উনি এখানে খুব ভালোভাবে দেখিয়েছেন। একটা বইয়ের উদাহরণ দিলাম, আর একটা বইয়ের উদাহরণ আপনাকে দেই। মার্ক লিঞ্চের একটা বই আছে, দ্য আরব আপরাইজিং, দ্য আনফিনিশড রেভলিউশন অফ দ্য নিউ মিডল ইস্ট, 2012 সালে প্রকাশিত হয়েছিল তিউনিসের ঘটনার পরে, টোটালি আরব স্প্রিংয়ের পরে। তো আরব স্প্রিংয়ের এখনকার যে অবস্থা, ধরেন 2011 সালে যেটা শুরু হয়েছিল, 15 বছরের মাথায় প্রত্যেকটি দেশেই স্টেবিলিটির দিকে যায়নি। কোনো দেশ গৃহযুদ্ধ, কোনো দেশ মিলিটারি শাসন, কোনো দেশ আবার গণতান্ত্রিক থেকে আবার একনায়কতন্ত্র ফেরত গেছে, নানা ধরনের সিনারিও, মানে একেবারেই সব ধরনের প্যাকেজ আপনি সেখানে পাবেন। তো অনেকেই বলে যে আরব বসন্তটা আসলে ফেল্ড হয়েছে, এবং এটাও অনেকেই বলেন যে এখানে মার্কিন মদতপুষ্ট বা গোয়েন্দা সংস্থা বা ভূরাজনৈতিক নানা সমীকরণের কারণে এটা হয়েছে। আলটিমেটলি জনগণের প্রত্যাশাটা পূরণ হয়নি। তো ভদ্রলোক এই মার্ক লিঞ্চ, তিনি এই বইতে অনেক নতুন অ্যাঙ্গেল দেখিয়েছিলেন। একটা বলেছেন যে আরব স্প্রিং এটা একটা দীর্ঘমেয়াদী বা একটা অসমাপ্ত বিপ্লব, এটা ব্যর্থ বিপ্লব না, এটা দীর্ঘ রাজনৈতিক রূপান্তরের শুরু। তো এই যে একটা ট্রানজিশন পিরিয়ড কতদিন চলবে? একটা ট্রানজিশন পিরিয়ড, ধরেন আমরা মনে করতেছি যে আমাদের গণ অভ্যুত্থানের পরে আমাদের ট্রানজিশন পিরিয়ডটা মাত্র 18 মাস ছিল। কাগজে কলমে আপনি হয়তো টেকনিক্যালি বলতে পারেন যে আমাদের গণ অভ্যুত্থানটা 18 মাসের একটা ট্রানজিশন পিরিয়ড, কিন্তু আমাদের এই যে গণ অভ্যুত্থানের আগে আমাদের যে চাওয়া, বৈষম্য দূর করা, আমাদের রাজনীতি সংস্কৃতি তৈরি করা, নতুন বন্দোবস্ত তৈরি, যারা বলছে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, সেগুলো কি আদৌ হয়নি তো। কারণ আমাদের সব মিলে এখন পর্যন্ত বিরোধী দলীয় বলতেছে, আমার সমালোচক একটা টকশোতে সম্বোধনী বললেন যে তারেক রহমান শুধু পরিবর্তন হয়েছে, আর কেউ পরিবর্তন হয়নি। তো আলটিমেটলি তো তাই। তো এই যে সারফেস লেভেলে যে আমরা যেটা দেখি, আমাদের ডিপ লেয়ারে যেগুলো হচ্ছে না, ধরেন আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলি, ধরেন আমাদের সারফেস লেভেলে অনেক সময় যেগুলো সার্জারি রিলেটেড জিনিস, সারফেস লেভেলে আমরা কিছু দেখতে পারি না। তো না দেখতে পারি, তখন আমরা কি করি, আমরা ইন্টারনাল মেনু টেস্ট দিই, সিটি স্ক্যান দিই, এমআরআই দিই, আলট্রাসাউন্ড দিই, এক্সরে দিই, অনেক কিছু করি, তাই না? তো করার অর্থ হচ্ছে কি, তার আপনার ডিপ সমস্যাটা বোঝানোর জন্য। তো রাষ্ট্রটাও আসলে তাই। তো সেই সারফেস লেভেল থেকে আমরা এখনো মুক্তি পাইনি। দুটো বইয়ের উদাহরণ দিলাম। 3 নম্বর বই একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন জার্মান এবং আমেরিকান দার্শনিক রাজনীতিক হানা আরেন্ট, তার একটা বই আছে, এটা হচ্ছে 1963 সালে প্রকাশিত হয়েছিল, অন রেভলিউশন। হ্যাঁ, সব মানে গণ অভ্যুত্থান কেন্দ্রিকে। তো সেখানে তিনি দেখিয়েছেন রেভলিউশনের পর আসলে কি হয়, মুক্তি বনাম স্বাধীনতা, ফ্রিডম ভার্সেস স্পিচ, বা ধরেন ফ্রিডম ভার্সেস ভিক্টরি, এইভাবে তিনি দেখিয়েছেন। এবং তিনি দেখিয়েছেন আসলে মানুষের মুক্তিটা কি। মুক্তি হচ্ছে ধরেন অত্যাচার, দারিদ্র, পরাধীনতা থেকে মুক্ত হওয়া, কিন্তু এর বাইরে যে নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, একটা ইস্টাবলিশমেন্ট তৈরি করা, সেটা একটা লম্বা রূপান্তর প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়াতে আপনি দেখেন যারা তরুণ প্রবীণ, কিংবা ধরেন রাষ্ট্রের যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ভেঙে তৈরি করা, এটা আসলে খুব টাফ। কারণ একটা রাষ্ট্র রোমান্টিসিজম বা ফ্যান্টাসির জায়গা না। আমরা গণ অভ্যুত্থানের সময় মনে করেছিলাম যে রাষ্ট্র আসলে গণ অভ্যুত্থান বা ফ্যান্টাসির জায়গা, যেটা আমার সমালোচক বলছিলেন যে দাবি আদায় করলে হয়তো প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে।
এই ধারণার বাইরে থেকে রাষ্ট্র যে একটা কনস্ট্রাকটিভ জায়গা এবং রাষ্ট্র নিজে অনেক কিছুর কাছে যে বন্দী, তার যে অনেক শিকল পড়া, এটার একটা মানে তাত্ত্বিক উদাহরণ দিচ্ছে। লাস্ট একটা বইয়ের উদাহরণ আপনাকে দেই, টমাস ক্যারোথার্স একটা বই আছে, উনি যে ইউএস অ্যানালিস্ট, উনি একটা বই লিখেছেন দ্য এন্ড অফ দ্য ট্রানজিশন প্যারাডিজম। এটা 2002 সালে প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে একটা রাষ্ট্র যখন ভেঙে নতুন করে ঘোরার দিকে যায় তখন তার কিছু ট্রানজিশন পিরিয়ড থাকে, এবং এই ট্রানজিশন পিরিয়ড ওনার বইয়ের রেফারেন্সটা মূলত ঘটনাটা পটভূমিটা 1970 দশকে, তখন পর্তুগাল, স্পেন মানে স্বৈরশাসকদের পতন হচ্ছিল, প্রায় 100 দেশে স্বৈরশাসকের পতন হয়েছে এবং সোভিয়েত ইউনিয়ন তখন ভেঙে যায়, এবং আমাদের এরশাদের পতনটা কিন্তু সেটার সাথে ইন্টারকানেক্টেড। তো এটাতে দেখেছি যে গণতন্ত্র যখন একটা দেশের সিস্টেম যখন ব্রেকডাউন করে, কারণ আমাদের এই গণঅভ্যুত্থান মানে কি, গণঅভ্যুত্থান মানে হচ্ছে আপনার রেগুলার এক্সারসাইজের বাইরে গিয়ে ভিন্ন কিছু হওয়া। এই ভিন্ন কিছুর মাধ্যমে যদি হয় তখন হয়তো গণতন্ত্র ফেরত আসে, কিন্তু রাষ্ট্রগুলা ধীরে ধীরে মানে তৈরি হয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়, রাষ্ট্রটা খুব দুর্বল থেকে আসতে মানে সব কিছুই থাকে। ধরেন আপনার বাকস্বাধীন, আমাদের এখন বাকস্বাধীন ফেরত আসছে পুরোপুরি বলা যায়, গণতন্ত্র ফেরত আসছে, কিন্তু গণতন্ত্রের জায়গায় যে ধরেন আমরা স্ক্যান্ডিনেভিয়ান গণতন্ত্রকে যেটাকে আদর্শ বলি, ইউরোপিয়ান ডেমোক্রেসি বলি, সেই জায়গায় পৌঁছতে হলে একটা ট্রানজিশন পিরিয়ড যেতে, আমরা হয়তো সেই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, শেষ 10 সেকেন্ড শেষ করবো। সেই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে থেকে আমাদের ভাঙা গড়ার খেলা, রাষ্ট্র সবসময় ভাঙা গড়ার খেলা, এই ভাঙা গড়ার খেলার মধ্যে ধরেন অনেক কিছুই হবে, কিন্তু তরুণদের যে একটা নতুন ডাইমেনশন, ইভেন আপনার জেনজি পলিটিক্স আমরা যেটাকে বলি, তো জেনজি পলিটিক্সে যে এখন এই যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো মেলানোর জন্য রাষ্ট্র যদি সেটা মিলাতে না পারে, রাষ্ট্রে কিন্তু আরেকটা এই ধরনের সিনারিওর মুখোমুখি হবে। এই বাস্তবতাটা কিন্তু তাকে দেখিয়ে দিচ্ছে যে ধরনের রাষ্ট্রের অন্যান্য ক্রাইসিসগুলোকে সে যেভাবে হ্যান্ডেল করবে, এটাকে সেভাবে হ্যান্ডেল করলে হবে না।